ইন্দোনেশিয়ার এক গ্রাম যেখানে সন্ধ্যা নামলে ঘটে যায় এমন কিছু ঘটনা যেটা মনে করিয়ে দেবে আজ থেকে ৩০ বছর আগের ঘটে যাওয়া ওই ভয়াবহ স্মৃতির কথা। ইন্দোনেশিয়ার জাতি যাজার নামের গ্রামে আজ থেকে ৩০ বছর আগে ৩টি বাচ্চার সাথে ঘটে যায় অদ্ভুত কিছু ঘটনা। সেদিন সন্ধ্যায় বাচ্চাগুলোর সাথে কি হয়েছিল সেটা আজ পর্যন্ত কেউ জানতে পারেনি, কারণ সেদিনের পর থেকে বাচ্চাগুলোকে আর কোনোদিনও দেখা যায়নি। সময়ের সাথে গ্রামের সকল মানুষ এ ব্যাপারে ভুলে গেলেও ৩০ বছর পর সেই ঘটনার পুনরাবৃত্তি ঘটতে শুরু করে যায়। সেই গ্রামে কি হয়েছিল বাচ্চাদের সাথে, আর এর থেকে ৩০ বছর পর নতুন আবার কি শুরু হলো, এই সব কিছুই জানতে আজকে আমরা এক্সপ্লেন করব ২০২৩ সালে মুক্তিপ্রাপ্ত ইন্দোনেশিয়ান হরর ওয়াক্তু মাগরিব। প্রায় সন্ধে নেমে এসেছে। জাভা ইন্দোনেশিয়ার গ্রাম জাতি যাজারে ৩ বন্ধু কার্তা, ওয়াতি ও দ্রাজাত জঙ্গলের পাশের মাঠটাই খেলছিল। কিছুক্ষণের মধ্যেই সন্ধ্যা নেমে আসবে, তাই ওয়াতি ওদের দুজনকে তাড়াতাড়ি বাড়ি ফিরে যেতে বলে, কারণ সন্ধ্যার পরেই গ্রামে বাইরে বেরোনো নিষেধ। ওরা দুজন ওয়াতিকে একা চলে যেতে বললে ওয়াতি তো কোনোভাবেই একা যাবে না, কারণ তার আবার ভূতের ভয়। কার্তা হেসে বলে, তুই আসলেই এইসব কুসংস্কারে বিশ্বাস করিস, যা ভাগ, খেলতে দে আমাদের। ওয়াতি কোনো উপায় না পেয়ে একাই হাঁটা দেয়। দ্রাজাত খেলায় খেলায় কাঠের ছোট টুকরোকে জোরে মারলে সেটা জঙ্গলের ভেতরে গিয়ে পড়ে। কার্তা সেটাকে আনতে গেলে দেখে পাথর ও কাঠের গুঁড়োর মাঝে সেটা পড়ে আছে। তখনই কাঠের লাঠিটা গুড়ির পাশে ছোট্ট গর্তটার ভিতরে পড়ে যায়। কার্তা সেটাকে উঠিয়ে আনার জন্য গর্তের ভিতরে হাত দেয়। অন্যদিকে দেখা যায় ওয়াতি একা যাওয়ার সময় কোনো এক অদ্ভুত আওয়াজ তাকে খেলার জন্য ডাকছে। ডাক শুনতে শুনতে হঠাৎ এক অদৃশ্য শক্তি তাকে টেনে নিয়ে যায়। ওয়াতি প্রচণ্ড ভয়ে চেঁচিয়ে উঠলে দ্রাজাত তার দিকে ছুটে যায়। ওইদিকে গর্তের ভিতর থেকে কার্তার হাত কেউ জোরে চেপে ধরে। একদিকে ওয়াতি চেঁচিয়ে যাচ্ছে, দ্রাজাত ছুটে বেড়াচ্ছে, আর কার্তা জোর জবরদস্তি করে গর্ত থেকে হাত বের করলে দেখে তার একটা আঙুল নেই। প্রচণ্ড ব্যথায় কার্তা চিৎকার করতে থাকে। জঙ্গলের মধ্যে এভাবেই ব্যথার কাতরাতে থাকে, কিন্তু তার চিৎকার কেউ শোনার মতো নেই। তাদের এই চিৎকার থেকে যায় এই জঙ্গলের ভেতরেই। এরপর ঘটনা ফিরে যায় ৩০ বছর পর, সালটা ২০০২। দুই বন্ধু আদি ও সামান, তাদের আজও স্কুলে ঢুকতে দেরি হচ্ছে, তাই জঙ্গলের ছোট রাস্তা দিয়ে তারা ছুটে যাচ্ছে। হঠাৎ জঙ্গলের রাস্তা দিয়ে যাওয়ার সময় আদির সাথে পাগলের মতো দেখতে এক লোকের সাথে ধাক্কা লাগে। ওরা ভয় সেখান থেকে দৌড়ে পালিয়ে যায়। ওদের গ্রামের স্কুলে শহর থেকে একজন শিক্ষক পাঠায়, যিনি সমস্ত বাচ্চাদেরকে পড়ান। মিস ওরও ওদের দুজনার এই প্রত্যেক দিন স্কুলে লেট আসা নিয়ে বিরক্ত। ওদের দুজনার স্কুলে ঢোকা প্রত্যেক দিন লেট হয়। এই কারণে ক্লাসের সব থেকে পিছিয়ে পড়া স্টুডেন্টদের মধ্যে এদের দুজনের নামই আসবে। স্কুল ছুটি হয়ে গেলেও মিস ওর ওদের দুজনাকে এভাবেই পানিশমেন্ট দেয়। আয়ু, এই মেয়েটা ক্লাসে সবসময় টপ করে, যার কারণে মিস তাকে প্রচণ্ড পছন্দ করে। মিস ওরও তার সমস্ত হোমওয়ার্ক কমপ্লিট দেখে এবং পড়াশোনার প্রতি এত মনোযোগী হওয়ায় তাকে একটা পেন গিফট করে। পড়াশোনার ব্যাপারে আয়ু ওদেরকে নিয়ে মজা করলেও তাদের বন্ধুত্বটা অটুট। সামান প্রচণ্ড গরিব পরিবারের এক ছেলে। ও জঙ্গল থেকে মধু সংগ্রহ করে আয়ুর বাবা মিস্টার মার্তোর কাছে বিক্রি করে, কিন্তু কিছুদিন যাবৎ ঘুম থেকে দেরি করে ওঠার কারণে সে মধু সংগ্রহ করে তার কাছে বেচতে পারছিল না। তাই মিস্টার মার্তো সামানকে বলে, কাল যদি তুমি এরকম করো তাহলে তোমার থেকে আমি আর মধু নেব না, এবং কি তোমার ভাইয়ের কাছেও এ ব্যাপারে বলে দেব। কিন্তু সামান ভয়ে বলে, দয়া করে সামিউনের কাছে এ ব্যাপারে কিছু বলবেন না, কারণ ওর ভাই শহর থেকে ফিরে এসেই সামানের থেকে মধু বিক্রির টাকা চাইতে আসে, আর টাকা না পেলে ওকে প্রচুর মারধর করে। সামানরা এমনিতেই অনেক কষ্ট করে ঘর চালায়। বাড়িতে রয়েছে প্যারালাইজ দাদিমা, যাকে খাওয়ানো থেকে শুরু করে ঘরের যাবতীয় সমস্ত কাজ সামানকেই করতে হয়। তখনই পাশের গ্রাম জাতিপিনি থেকে কয়েকজন লোক ট্রাকে করে আগামীকাল হতে যাওয়া ওয়াং প্রতিযোগিতায় সবাইকে উপস্থিত থাকার জন্য বলে। দুজনই এ বিষয়ে আলাপ আলোচনা করতে করতে জঙ্গলের সেই পাথরটার কাছে গিয়ে থামে। আদি তখন বলে, সামান দেখ, এটা সেই পাথরটা না যেটা মিস্টার কার্তা নিজের আঙুল হারিয়েছিল। এটা বলতে বলতেই আদি পিছন ফিরে দেখে সামান কোথাও নেই। আসলে সামান আদিকে ভয় দেখানোর জন্য মজা করছিল, কিন্তু তখন দেখা যায় আদির পিছনে কালো কাপড় পরে কেউ একজন দাঁড়িয়ে আছে। অন্যদিকে দেখা যায় ঠিক সন্ধে নামার আগে আয়ু খাবার নিয়ে গ্রামের একজন শেষ মাথায় একটি চিলের ঘরে কাউকে আঙ্কেল আঙ্কেল বলে ডাকছে, কিন্তু লোকটা খাবার না নিয়ে আয়ুকে তাড়াতাড়ি চলে যেতে বলে।
কারণ সন্ধে নেমে এসেছে, এখানে আর বেশিক্ষণ থাকাটা মোটেও নিরাপদ না। সামান রাতে দাদিমাকে খাওয়াতে বসলে বড় ভাই সামিউন সারাদিন পরিশ্রম করে শহর থেকে বাড়িতে ফেরে, কিন্তু টেবিলে পড়ে থাকা মধুর খালি বোতলগুলো দেখে মাথা গরম হয়ে যায়। সে রেগে গিয়ে বলে, সামান্য একটা কাজ যেটাও তুই ঠিকমতো করতে পারিস না, হাত খরচের টাকা আসবে কি করে? মেজাজ হারিয়ে সামিউন ওকে মারে। ছোট নাতিকে এভাবে মার খেতে দেখে দাদি কেঁদে ওঠে, কারণ ছোট নাতিকে সে প্রচন্ড ভালোবাসে। সামিউন রাতে ডিউটি করতে বেরিয়ে যাওয়ার আগে সামানকে বলে যায় কাল সকালে এসে যদি সে এই মধুর বোতলগুলো খালি দেখে তাহলে ওর খবর আছে। আর ঠিক তখনই জঙ্গলের সেই কালো কাপড় পরা আত্মাটা সামানের পিছে দেখা যায়, কিন্তু সামান যখন পিছে ফিরে দেখতে চায় তখন সেটা অন্ধকারে হাওয়ায় মিলে যায়। ঘুম থেকে আজও দেরি করে ওঠার কারণে মধুর বোতলগুলো নিয়ে ছুটতে দেখা যায় সামানকে। আর যে করেই হোক মিস্টার মার্তোর কাছে মধু বিক্রি করতেই হবে। কিন্তু স্কুলে দেরি করে পৌঁছানোর কারণে মিস ওদের দুজনকে ওয়েস্ট রুম পরিষ্কার করার শাস্তি দেয়। সামান অনেকভাবে মিসকে বোঝানোর চেষ্টা করলেও কিছুতেই কাজ হয় না। কিন্তু আজ যে আবার জাতিপিলিতে অংশ আছে সেখানেও তো পৌঁছাতে হবে, কিন্তু সন্ধ্যা হয়ে গেলে কোনো গাড়ি পাওয়া যায় না। আদি যেতে না চাইলেও সামানের অনেক আগ্রহ, আর যেভাবেই হোক সেখানে যেতেই হবে। সন্ধে হওয়ার কিছু আগে চিলে ঘরের ওই পাগল লোকটাকে জঙ্গলের ভেতরে লাকড়ি কুড়োতে দেখা যায়। সে কিছু একটা দেখে ভয়ে রুদ্ধশ্বাসে দৌড়ে জঙ্গলের একেবারে শেষ সীমানায় এসে পৌঁছায়। উপরে তাকিয়ে দেখে গোটা আকাশ লাল হয়ে আছে, যেটা দেখে সে প্রচন্ড ভয় পেয়ে যায়। আরেকদিকে দেখা যায় সামান ও আদি পাশের গ্রাম জাতিপিনি যাওয়ার জন্য একটা গাড়ি খুঁজে পায়। যাওয়ার পথে দুই বন্ধু তাদের ম্যাডাম মিস ওরোকে নিয়ে গালমন্দ করতে থাকে। মিস ওরো সবসময় যেন আমাদের উপরে চটে থাকে। আদি বলে তার কখনো বিয়ে হয়নি এবং সে কখনো প্রেমও করেনি, তাই সবসময় তার মাথা গরম থাকে, এজন্যই হয়তো সে আমাদের উপরে রাগ ছাড়ে। সামান বলে না না, উনি মানুষটাই এমন। ইস, যদি ম্যাডাম স্কুল থেকে চলে যেত, আর সব থেকে তো ভালো হতো যদি সে মারা যেত। ওদের এত কথা শুনে ড্রাইভার রেগে গিয়ে বলে, এই ছেলেরা চুপ থাকো। কথার মধ্যে নজর ঘোরাতেই দেখা যায় গাড়ির সামনে কাউকে দাঁড়িয়ে থাকতে, যেটা দেখে ড্রাইভার স্টিয়ারিং ঘোরাতেই অল্পের জন্য তাদের গাড়ির অ্যাক্সিডেন্ট হয় না। অন্যদিকে দেখা যায় মিস ওরো সন্ধ্যায় বাড়ি ফিরে নিজের কাজ করতে থাকে। হঠাৎই তার নজর পড়ে ঘরের মেইন দরজাটার উপরে। সে দেখে দরজাটা পুরো খোলা। তার যতদূর মনে পড়ছে বাড়িতে ঢোকার সময় সে নিজের হাতেই দরজাটা লাগিয়েছিল, তাহলে খুললো কি করে? হয়তো বাতাসে খুলেছে এই ভেবে আর বিষয়টা তোয়াক্কা করলো না। কিন্তু কিছুক্ষণ পরে তার দরজার একটা টোকা আসে, কেউ যেন তার দরজায় কড়া নাড়ছে। সে সামনে গিয়ে দেখতে পায় তার মেইন দরজাটা আবারও খোলা। সে এবার একটু ভয় পায়, দরজার বাইরে একটু উকি দিয়ে দেখে কই কোথাও তো কেউ নেই। এইবার চাবি দিয়ে দরজা লক করে ভিতরে আসতে সে পেছন থেকে আবারও দরজা খুলে যাওয়ার আওয়াজ পায়। পেছন ফিরে দেখে দরজা আবারও খুলে গেছে। সে বুঝতে পেরেছে তার সাথে প্যারানর্মাল কিছু একটা ঘটতে চলেছে। সে আবারও দরজার একটু সামনে গেলে একটা ঠান্ডা শিহরণ জাগানো বাতাস বয়ে আসে। তখনই দেখা যায় তার পিছনে সে কালো কাপড় পরা আত্মাটা দাঁড়িয়ে আছে। পচে গলে যাওয়া শরীর, লম্বা নখ, ভয়ানক মুখমণ্ডল। মিস ওরো কোনো রকম প্রাণে বাঁচতে দরজা খুলে বাইরে বেরিয়ে আসলেও কোনো লাভ হয় না। আত্মাটা তাকে নৃশংসভাবে মেরে ফেলে। আরেকদিকে ওরা গাড়ি ঠিক করার সময় দুজন লোককে বাইকে গ্রামের দিকে ছুটে যেতে দেখে। ড্রাইভার জিজ্ঞেস করে, তোমরা এত তাড়াহুড়ো করে কোথায় যাচ্ছ? ওদের মুখ থেকে যে খবরটা শোনা গেল সেটা শোনার জন্য কেউই প্রস্তুত ছিল না। শুনলাম স্কুলের ম্যাডাম মিস ওরোর নাকি ভয়াবহ অ্যাক্সিডেন্ট হয়েছে। কথাটা শুনে সামানের ভয়ে শরীর কাঁপতে থাকে। তার আর জাতিবিনীতে না গিয়ে দ্রুত গ্রামে ফিরে ম্যাডামের বাড়িতে গিয়ে দেখে গোটা গ্রামের মানুষ জড়ো হয়েছে। ওখানে গিয়ে দেখে মিস ওরোর মর্মান্তিক মৃত্যু হয়েছে। তাকে সাদা কাপড় দিয়ে ঢেকে রাখা হয়েছে। বডি থেকে পচা নোংরা গন্ধ বেরোচ্ছে। গ্রামের লোকেরা ওদের দেখে বাড়ি ফিরে যেতে বলে, কারণ অনেক রাত হয়ে গেছে অলরেডি। সামানের মনে কেমন যেন একটা ভয় কাজ করছে। আদি বলে, সামান, আমরা ওরকমটা বলেছি এজন্যই কি ম্যাডামের মৃত্যু হলো? সামান বলে, এগুলো কিছু না, তার মরার সময় এসেছে, সে মরে গেছে। ওরা চলে যেতে দেখা যায় গ্রামের ওই পাগল লোকটা অন্ধকারের রাতে কোনায় একটি ভাঙা বাড়ির সামনে দাঁড়িয়ে। পরের দিন সকালে গ্রামের সমস্ত মানুষ ম্যাডামের জানাজায় উপস্থিত। কথাটা বলার পর সামানের মনে কেমন যেন একটা ভয় কাজ করছে। সে কয়েকবার ম্যাডামের লাশের মুখের দিকে তাকায়। কয়েকবার তাকানোর পর হঠাৎ মুখের দিকে তাকালে আচমকা ম্যাডামের মুখ এক ভয়ানক আকার ধারণ করে, যেটা দেখে সামান ভয় চিৎকার করে ওঠে। এবং কি ম্যাডামের লাশ অ্যাম্বুলেন্সে তোলার পর রক্তমাখা হাত বের করে তার পচে গলে যাওয়া মুখটা সামান দেখতে পেয়ে ভয় কাতরাতে থাকে।
কাতরাতে হঠাৎই তার চোখ খুলে দেখে সে তার বাড়িতে শুয়ে আছে। এতক্ষণ সামান দুঃস্বপ্ন দেখছিল। আদি আসে বন্ধু সামানকে সান্ত্বনা দিতে। বন্ধুর মন ভালো করতে বলে, সামান জানিস মিস ওরোর পরিবর্তে স্কুলে নতুন এক ম্যাডাম এসেছে। সে দেখতেও অনেক সুন্দর এবং বয়সেও অনেক কম। উনি হয়তো মিস ওরোর মতো স্ট্রিক্ট হবেন না, কিন্তু ঘুরে ফিরে সেই একটাই প্রশ্ন, তাহলে আমাদের বলার কারণেই কি মিস মোরো মারা গেল? রাতে দাদির জন্য খাবার রেডি করার সময় সামান জানালার পাশ দিয়ে হেঁটে গেলে তার মনে হয় কেউ যেন বাইরে দাঁড়িয়ে আছে, এবং কি ওর দাদিও জানালার দিকে তাকিয়ে কিছু বলার চেষ্টা করছে। দাদির চোখে মুখে একটা ভয় কাজ করছে। তখনই ঘরের দরজা হঠাৎ খুলে গেলে সামান বুঝতে পারে খারাপ কিছু একটা হতে চলেছে। ভয়ে পিছনে ফিরে তাকারও সাহস নেই। আর তখনই হঠাৎ ভয়ঙ্কর এক আওয়াজের সাথে পিছনে ফিরে দেখে মিস ওরোর ভয়ানক আত্মা তার দিকে গলা টিপতে এগিয়ে আসে, কিন্তু আত্মাটা পরক্ষণে গায়েব হয়ে যায়। সামান ভয়ে বাথরুমে গিয়ে কলসি থেকে মুখে পানি দিতে থাকে, ভাবছে হয়তো সে আবারও স্বপ্ন দেখছে। আর তখনই কলসির ভিতর থেকে সেই কালো কাপড় পরা আত্মাটা বেরিয়ে এসে সামানকে পজেস্ট করে ফেলে। মিস্টার মার্তো, আয়ু এবং গ্রামের কিছু লোকজন মিলে গ্রামের রাস্তায় স্কুলের নতুন টিচারকে স্বাগতম জানাতে প্রস্তুত। ম্যাডাম নিংশো অনেক বড় জার্নি করে রাতে গ্রামে পৌঁছায়। গ্রামের প্রধান দুলরহি ম্যাডামের সাথে গ্রামের বাকি লোকদের পরিচয় করিয়ে দেয়। কিন্তু অদ্ভুত ব্যাপার হলো, এদের সব কিছু দূর থেকে ওই পাগল লোকটা দেখছিল। কিন্তু আসলে কি কারণে পাগল লোকটা সব জায়গায় এরকম লুকিয়ে লুকিয়ে থাকে? পরের দিন স্কুলে নতুন টিচারের ব্যবহার দেখে সবাই অবাক হয়ে যায়, কারণ তার ব্যবহার ছিল সবার প্রতি মলিন, এবং কেউ স্কুল থেকে লেট আসতেও তাকে ক্লাসের বাইরে করতো না। দুদিন পর শহর থেকে ফিরে সামিউন চলে আসে মিস্টার মার্তোর কাছে মধু বিক্রির টাকা নেওয়ার জন্য। কিন্তু সেখানে টাকা চাইলে মার্তো বলে, কিসের টাকা? তোমার ভাই সামান কদিন ধরে দোকানেই আসে না। কথাটা শুনে সামিউনের মাথায় আগুন ধরে যায়। সে ঠান করে নিল বাসায় গিয়ে আজকে সামানকে প্রচুর কেলাবে। সে মতো বাসায় গিয়ে ওকে প্রচুর মারতে থাকে। তোকে কত করে বললাম মধু বিক্রি না হলে ঘরে টাকা আসবে কি করে? এক পর্যায়ে রাগের মাথায় বলে, তুই কি চাস? উত্তরে সামান বলে, আমি তোর মৃত্যু চাই। কথাটা শুনে সামিউন ওকে মারতে গেলে সামানের পিছনে ওই কালো কাপড় পরা আত্মাটাকে দেখে সামিউন পিছনে যেতে থাকে। সামান ওর দিকে এক দৃষ্টিতে তাকিয়ে এক ভয়ানক হাসি হাসতে থাকে, কারণ এর মধ্যে এই আত্মাটা ভর করে ফেলেছে। পরে সামান একটা চাকু হাতে নিয়ে সামিউনকে কোপাতে কোপাতে পেট ছিঁড়ে নৃশংসভাবে নিজের ভাইকেই মেরে ফেলে। আর এই ভয়ানক দৃশ্য সব কিছুই বিছানায় শুয়ে শুয়ে অসুস্থ দাদিমা দেখে যাচ্ছিল। তারে বা কি করার? ভাই সামিউনকে মেরে মেঝেতে ফেলে চাকু হাতে নিয়ে বাইরে বেরিয়ে পড়ে সামান। পজেস থাকা সামান রাতে যায় গ্রামের প্রধান রহিমের মুরগির খামারে। পাগল লোকটা এই সব কিছু ক্ষতি দেখে কারোর বাড়ির সামনে তাবিজ জাতীয় কিছু একটা মন্ত্র ঝুলিয়ে রেখে চলে যায়। ভোরবেলা আয়ু ও তার বাবা দোকানের শাটার খুলে বাইরে এসে দেখে সামান দেয়ালে মাথা ঠকাচ্ছে। ওকে কয়েকবার ডাক দিল, সাড়া না দিলে আয়ুর বাবা ওর কাছে গেলে সামান তার হাতে মধুর বোতল ধরিয়ে দেয়। কিন্তু ব্যাগ থেকে কিছুটা দুর্গন্ধ আসায় সেটাকে নাকের সামনে আনতেই ভয় ফেলে দেয়, কারণ সেটার মধ্যে মধু ছিল না, বরং ছিল টাটকা রক্ত। আর এরপর সামান হাসতে হাসতে দৌড়ে সেখান থেকে চলে যায়। সকালে ঘুম থেকে উঠে চা হাতে নিয়ে রহিম বাইরে বেরোলে যা দৃশ্য দেখতে পায় সেটা ছিল ভয়াবহ। তার খামারে সব কয়টা মুরগিকে গলা কেটে মেরে ঝুলিয়ে রাখা হয়েছে। সকালে স্কুল খুলে গেছে, কিন্তু আয়ুর মনে কেমন যেন একটা ভয় কাজ করছে। আজ হঠাৎ চোখ দূরে কোথাও পড়লে সে দেখতে পায় মিস ওরো সেখানে দাঁড়িয়ে আছে। ক্লাসের সময় হোমওয়ার্কের খাতা খুলতে গেলে পেনটা নিচে পড়ে যাওয়ায় আয়ু সেটাকে তুলতে গেলে দেখা যায় ওর আত্মা ভয়ানক রূপে ওর কাছে এগিয়ে আসছে। ওর আত্মা আয়ুর কাছাকাছি আসলেই ক্লাসের সবার সামনে সে চিৎকার করে ওঠে। ক্লাসের ঘটনার পর আয়ু ভয়ে ভয়ে বাড়িতে আসলে দেখে ওর বাবা প্রধান রহিমকে ডেকে এনে সকালের ঘটনাটা খুলে বলে, কিভাবে সামান মধুর বোতলে করে তাজা রক্ত নিয়ে এসেছে। রক্ত দেখে রহিম বুঝতে পারে রক্তটা মুরগির রক্ত, আর সেও জানায় সকালে তার খামারে সবকটা মুরগিকে মেরে ঝুলিয়ে রাখা হয়েছে। আর এই দুটো ঘটনাকে কেন্দ্র করে সন্দেহ যায় সামানের উপরই। তাই ওরা আর দেরি না করে সবাই সামানের বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। আয়ু বুঝতে পেরেছে যে খারাপ কিছু একটা হতে চলেছে, তাই আদিকে সাথে নিয়ে সাইকেল করে সামানের বাড়ির দিকে রওনা দেয়। বাকিরা সামানের বাড়িতে গিয়ে ডাকাডাকি করেও সাড়া না পেলে ভিতরে দরজা খুলে প্রচণ্ড দুর্গন্ধে বাইরে এসে বমি করা শুরু করে, কারণ অসুস্থ দাদির পাশে সামিউনের কাটা লাশ পড়ে আছে।
বের হচ্ছে পচা নোংরা গন্ধ আর মাছি ও পোকার চারপাশ থেকে ঘুরে যাচ্ছে। আদি হঠাৎ দৌড়ে জঙ্গলের দিকে হাঁটা দিলে আয়ু সিকিউরিটি গার্ড আমিনকে সাথে নিয়ে আদির পিছনে যায়। আদি জঙ্গলের ধারে সে পুকুরটার সামনে আসলে দেখে সামান পানির মাঝখানে দাঁড়িয়ে আছে। আদি ওকে সামান সামান বলে ডাকলেও সাড়া দেয় না। আদি ওর সামনে গিয়ে ওকে ধরতেই যাবে, তখনই সামান পিছনে ফিরে হঠাৎ অজ্ঞান হয়ে যায়। ওকে ধরে বাড়িতে আনলে অনেক কথা জিজ্ঞেস করলেও একটা কথারও জবাব দেয় না, কেমন যেন চুপচাপ থাকে আর একা একা বিড়বিড় করতে থাকে। ম্যাডাম নিংসি সামানের কি অবস্থা জানতে আসলে রহিম জানায় ওকে খোঁজার পর থেকে মুখ থেকে একটা কথা পর্যন্ত বলেনি, কি যেন নিজে একলা একলা বিড়বিড় করে যাচ্ছে। তবে আপাতত আমরা শহর থেকে পুলিশ ডেকেছি, তারা খুব শীঘ্রই আসছে। ম্যাডাম নিংসি অনেক রিকোয়েস্ট করে সামানের সাথে একা কথা বলতে চায়। সেই মতো ঘরের ভেতরে এসে ওর সাথে কথা বলতে চায়। আদিও কেন জানি ভিতরে ঢুকতে চেয়েছিল, কিন্তু ওকে কেউ ঢুকতে দেয়নি। আর এই সব কিছু দূর থেকে নজরে রেখেই যাচ্ছিল পাগল লোকটা। ম্যাডাম ঘর থেকে বেরিয়ে আসলে সবাই জিজ্ঞেস করলে সে মাথা নাড়িয়ে না বলে। সন্ধ্যা হয়ে গেছে, সামান রুমে এখনো একলা একলা গুনগুন করে যাচ্ছে। হঠাৎ ওর ঘোর ভাঙলে দেখে দেয়ালের সামনে ওর ভাই সামিউন ভয়ঙ্কর রূপে দাঁড়িয়ে আছে। মাথাটা মোটকে ঘাড় ঘুরিয়ে ওর দিকে রক্ত বমি করতে থাকে। আর তখনই পিছন থেকে মিস ওর আত্মা আসে ওর গলা চেপে ধরে। রাতে পুলিশ আসলে সামানের রুমে ঢুকলে সবাই যেটা দেখতে পায় সেটা দেখার জন্য কেউই প্রস্তুত ছিল না, কারণ সিলিংয়ের উপরে ঝুলছিল সামানের লাশ। এই ঘটনার পর গোটা গ্রামে একটা আতঙ্ক ছড়িয়ে পড়ে, যেন এক অশুভ ছায়া ঘিরে ধরেছে এই গ্রামকে। বন্ধু সামানের মৃত্যুতে সবচেয়ে বেশি শোকাহত আদি। ক্লাসেও তার মন বসছে না। ক্লাস শেষে ওকে একা বসে থাকতে দেখে ম্যাডাম নিংসির পাশে এসে সান্ত্বনা দেয়। ওকে বলে, আমি জানি তোমার মন খারাপ, অবশ্য থাকাটাই স্বাভাবিক। তোমার যদি একজন বন্ধুর প্রয়োজন হয় তাহলে আমি আছি তো। তোমার যে কোনো প্রবলেম, মনের কষ্ট সব কিছুই আমার সাথে শেয়ার করতে পারো, একজন বন্ধুর মতো। আমি জানি তোমার মনটা অনেক খারাপ, কিন্তু এই মুহূর্তে তোমার মন খারাপ হলে চলবে না। মাঝে মাঝে বাস্তবতাকেও মেনে নিতে হবে। সামনে তোমার এক্সাম আছে, এমনিতেই তোমার মার্কস অনেক কম আসছে, এরপর যদি তোমার মন খারাপ থাকে তাহলে আরও খারাপ আসবে। তাই ম্যাডাম নিংসি এক্সট্রা ক্লাসের জন্য আদিকে সন্ধ্যায় আসতে বলে। আদিও পরীক্ষার কথা চিন্তা করে রাজি হয়ে যায়। সন্ধ্যা হওয়ায় ম্যাডাম নিংসি আদিকে বলে সে নামাজ পড়তে বাড়ি যাচ্ছে, আদি কি তার সাথে যাবে কিনা। কিন্তু আদি বলে, আপনি পড়ে আসুন, আমি এখানেই সেরে নিচ্ছি। ম্যাডাম চলে যাওয়ার পর আদি নামাজ পড়ার সময় আদির পিছন থেকে এরকম একটা আওয়াজ বলে ওঠে। আদি ভয়ে তাড়াতাড়ি নামাজ ছেড়ে বাড়ি বেরিয়ে পড়ে, কিন্তু তখন তার নজরে পড়ে স্কুলের রেস্টরুম পরিষ্কার করছে একটা ছেলে। কাপা কাপা লাইটে যেটা বোঝা যায় ছেলেটির শার্টে রক্ত লাগা। পেছন ফিরতেই দেখা যায় এটা সামানের আত্মা। হেল্প হেল্প বলে আদির দিকে এগিয়ে আসলে আদিও পজেসড হয়ে যায়। ভোরবেলা ফজরের নামাজ পড়তে আদির বাবা উঠলে দেখে আদি দেয়ালে মাথা ঠুকছে। বাবার কাছে এগিয়ে এসে ওর পিঠে হাত রাখতে আদি পিছন ফিরে বলে, আমার ঘুমের ঘোর আসলে কাটেনি। তাই ওর বাবা উজু করে তাড়াতাড়ি নামাজটা পড়ে নিতে বলে। উনি উজু করতে বাইরে বেরোলে দেখে পাগল লোকটা ভেতরে কি হচ্ছে সেটা জানালা দিয়ে দেখার চেষ্টা করছিল। পাগলটা কোনো জবাব না দিয়ে সেখান থেকে চলে যায়। পাগলটা আসলে আদির বাসায় একটা তাবিজ ঝুলিয়ে রেখে গেছে। ক্লাস শেষে আয়ু দেখে আদি এক মনে বসে আছে। সে কাছে গিয়ে কিছু জিজ্ঞেস করলেও কোনো উত্তর আসে না। ভাবে হয়তো এখনো বন্ধু সামানের জন্যই মন খারাপ। ও বাইরে বেরোনোর সময় আবারও মিস ওর আত্মা ওকে হান্ট করার চেষ্টা করে, কিন্তু নিজেকে কোনো রকম সামলে নিয়ে দৌড়ে আদির কাছে গেলে দেখতে পায় ক্লাসরুমে তো আদি কোথাও নেই। হঠাৎ কোথায় গেল? আদিকে খুঁজতে সাইকেলে করে জঙ্গলের দিকে বেরিয়ে পড়লে মাঝ রাস্তায় ওই পাগল লোকটা ওকে আটকে ধরে। অন্যদিকে দেখা যায় আদির ক্লাসমেট বন্ডন নামের এই ছেলেটি নিজের বাড়ির উঠানে বসে খেলছিল। কিছুক্ষণ পর দেখা যায় আদি জঙ্গলের কলা গাছটার ধারে দাঁড়িয়ে বন্ধনকে খেলতে ইশারা দিচ্ছে। ওর ডাকে চলে যায়, যেহেতু ওরা দুজনই ক্লাসমেট। সন্ধ্যা হয়ে যাওয়ায় বন্ডনের মা ছেলেকে ডাকতে আসলে দেখে ছেলে তো কোথাও নেই। অনেক ডাকলেও কোথাও সাড়া দেয় না। আরেকদিকে আদিও মিসিং। তাই দুই পক্ষের পরিবার এর সাথে গ্রামবাসীরা মিলে জঙ্গলে দুজনকে অনেক খোঁজার চেষ্টা করে, কিন্তু সেদিন রাতে ওদের দুজনকে খুঁজে না পেলে গ্রামবাসীদের খালি হাতে ফিরে আসতে হয়। পরদিন সকালে স্কুলে ম্যাডাম নিংসি বাচ্চাদেরকে বলে দেয় যে স্কুল ছুটি হলে যেন সবাই সোজা বাসায় যায়, কেউ যেন অন্য কোথাও না যায়, কারণ গ্রামের অবস্থা খুব একটা ভালো নেই। অলরেডি সামান মারা গেছে, এখন আবার আদি ও বন্ধন মিসিং। কিন্তু কেন যেন এই সবের মাঝেও আয়ুর নজর ছিল ম্যাডাম নিংসির উপরে। ক্লাস শেষ হলে ম্যাডাম নিংসিকে একা পেয়ে তার সামনে এসে হাতে একটা তাবিজ ধরিয়ে দেয়। অদ্ভুত ব্যাপার হলো, তাবিজটা হাতে আসলে ম্যাডাম অপ্রস্তুত হয়ে পড়ে। তাবিজটা হাত থেকে ফেলে দেয়, কেমন যেন একটু ঘাবড়ে যায়। কিন্তু কিছুক্ষণ পর নিজেকে সামলে নিয়ে আয়ুকে জিজ্ঞেস করে, এটা তোমাকে কে দিয়েছে আয়ু?
আয়ু বলে, এটা শয়তানের হাত থেকে আপনাকে সুরক্ষা রাখার জন্য আমি দিয়েছি। ম্যাডাম বলে, এটার খুব প্রয়োজন নেই। তোমাকে অনেক ধন্যবাদ আমাকে নিয়ে ভাবার জন্য। যাও, এখন ঘরের দিকে যাও। অন্যদিকে গ্রামের মধ্যে ছড়িয়ে পড়ছে আতঙ্ক। এত ঘটনা হওয়ার পর এখন সন্ধ্যা হওয়ার সাথে সাথে সবাই নিজেদের ছেলেমেয়েদের ঘরের ভেতরে নিয়ে সমস্ত দরজা জানালা বন্ধ করে দেয়। কিন্তু অন্যদিকে আয়ু সাইকেলে নিয়ে বেরিয়ে পড়ে মাগরিবের নামাজ পড়তে। ওর বাবা ওকে অনেক আটকানোর চেষ্টা করলেও কোনো লাভ হয় না। আয়ু আদিকে খুঁজতে কিছু দূর আসতে দেখে রাস্তার মাঝে আদি কিছু একটা কোপাচ্ছে। আয়ুর গলার আওয়াজ পেয়ে পিছনে ফিরে হাতে কুড়ুল নিয়ে ওর দিকে ধেয়ে আসে। আয়ু এটা দেখে সাইকেল ফেলে রুদ্ধশ্বাসে দৌড়াতে থাকে। অন্যদিকে দেখা যায় মসজিদে রহিম আজানের জন্য সাইলেন্স বাজাতে যাবে, তখন দেখে সাইলেন্সারের ভেতরে বন্ডনের লাশ। এরই মধ্যে গোটা গ্রামে ঝড়ের গতিতে ছড়িয়ে পড়ে এই খবর। আয়ুর বাঁচাও বাঁচাও চিৎকারে একজন মহিলা দেখতে পায় আদি আয়ুকে দাও দিয়ে তাড়া করছে। উনি সুযোগ বুঝে আয়ুকে ঘরের ভেতরে ঢুকিয়ে ফেলে। দরজা আটকানোর পরও আদি দাও দিয়ে দরজায় কোপাতে থাকে, কিন্তু এরপর পিছনের দরজা দিয়ে এসে আদি আয়ুকে মারতেই যাবে, তখন দুল, রহিম আর আমিন এসে আয়ুকে বাঁচিয়ে নেয়। আরেকদিকে আয়ু এখনো বাড়ি না ফেরায় ওর বাবা বাইরে বেরিয়ে এসে দেখে দোকানের সাইডের টুলের উপরে একটা চাদরে মোড়ানো বডি রয়েছে। চাদরটা কাপা কাপা হাতে সরালে দেখতে পায় সালমানের মরা পচা লাশ, যেটাকে আদি কবর খুঁড়ে বের করে এনেছে। গ্রামের ইমাম সাহেবকে দিয়ে আদির মধ্যে থাকা জিনকে শান্ত করার চেষ্টা করে, কিন্তু কেউই এখন পর্যন্ত বুঝতে পারছিল না আসলে এরকমটা হচ্ছে কেন। পরিস্থিতি ঠান্ডা হওয়ার পর গ্রামের সবাই এই বিষয় নিয়ে আলোচনায় বসে। কেউ তো একজন আছে যে এই গ্রামে অশুভ শক্তিকে আবার ফিরিয়ে নিয়ে এসেছে। গ্রামের সবাই তখন সন্দেহ করে ওই পাগল লোকটাকে। আর তখন আমরা সবাই জানতে পারি ওই পাগল লোকটা আর কেউ না, বরং 30 বছর আগের সেই কার্তা। আর শুধু এই নয়, এখন পর্যন্ত যতগুলো বাচ্চা মারা গেছে প্রত্যেকটা বাচ্চার বাড়িতে গিয়ে কার্তা এক একটা তাবিজ ঝুলিয়ে রেখে গেছে। আদির বাবা মিস্টার কাসানো বলে, হ্যাঁ আমিও দেখেছি ওকে এরকম একটা তাবিজ ঝুলিয়ে রাখতে। সেদিন ভোরে ও আমার বাসায় জানালা দিয়ে উকি দিচ্ছিল। আয়ুর বাবা মিস্টার মার্তো বলে, হ্যাঁ আমিও দেখেছি ওকে তাবিজ ঝুলোতে। তখন গ্রামের সকলে বলে, এর আগে আর কোনো নতুন দুর্ঘটনা ঘটুক আমরা সবাই মিলে ওকে ধরে মেরে মেরে জিজ্ঞেস করব। গ্রামের লোকেরা ওর বাড়িতে গিয়ে ওর কোনো কথা না শুনে কার্তাকে ধরে বেধড়ক মারতে থাকে। লোকেরা ওকে তাবিজ দেখে বলে, গ্রামে বাচ্চাদের সাথে এরকম কে করছে? কিন্তু কার্তা বলে, এই গ্রামে অশুভ ছায়ার প্রভাব আছে। কিন্তু ওর কথা কেউই বিশ্বাস না করে আবার ওকে মারতে থাকে। কিন্তু মিস্টার মার্তো আর রহিম সবাইকে শান্ত করে বলে, এমনিতেই গ্রামে অনেক অশান্তি চলছে, এই মুহূর্তে ওকে মেরে আবার নতুন কোনো অশান্তি ডাকার কোনো প্রয়োজন নেই, বরং ওকে আমার বাড়িতে বেঁধে রাখা হোক। আয়ুর প্রচণ্ড জ্বর উঠেছে ওই দিনের পর। আয়ু তার বাবাকে বলে, বাবা আমার বিশ্বাস মিস্টার কার্তা এই সমস্ত কাজ করছে না, এর পিছনে অন্য কারো হাত আছে। কিন্তু ওর বাবা ওকে এসব নিয়ে ভাবতে না করে চলে যাবেই করে ওই সময় আয়ুর সাথে দেখা করতে ম্যাডাম মিংসি আসে। কিন্তু আয়ু ম্যাডামকে দেখে ভয়ে উঠে বসে। ম্যাডাম বলে, আমি শুনেছি কাল রাতে তোমার সাথে কি হয়েছে, তো এখন কি অবস্থা তোমার? দেখে তো ভালোই মনে হচ্ছে, কিন্তু কতদিনই বা ভালো থাকবে? কাল রাতে আমি কার্তার বাড়ি গিয়েছিলাম, ওখানে জানতে পারলাম তুমিও নাকি মাঝে মধ্যে ওর বাড়িতে যাও। আয়ু কথাটা শুনে একটু ভয় পেয়ে যায়, তাই বুঝতে পেরে তাড়াতাড়ি ব্যাগ থেকে তাবিজটা হাতে নিয়ে নেয়। আর এরপর ফ্ল্যাশব্যাকে দেখানো হয় সেদিন যেদিন মাঝ রাস্তায় কার্তা আয়ুকে আটকে ছিল। কার্তাই তাবিজটা আয়ুর হাতে দিয়ে বলে, এই তাবিজটা তুমি তোমার নতুন টিচারের শরীরে যে কোনো জায়গা স্পর্শ করিয়ে দেখো, এটা ধরে সে যদি অদ্ভুত আচরণ করে তাহলে বুঝবে সে মানুষ না, মানুষরূপী শয়তানি জিন। সেদিনের আকাশটা লাল ছিল। যেদিন তোমার নতুন টিচার এই গ্রামে প্রবেশ করে ঠিক আজ থেকে 30 বছর আগেও আকাশটা এরকম লাল ছিল। পাখিদের সেই ভয়ানক গর্জন, বাতাসের ওই ঠান্ডা শিহরণটা আমাকে বুঝিয়ে দিয়েছে যে এটা কোনো ভালো দিক না। আজ থেকে সেই 30 বছর আগের কাহিনী আমার পুরো জীবন উলটপালট করে দিয়েছে। আয়ু, তোমাদের টিচার কোনো মানুষ না, একটা বদ জিন, দ্য ব্ল্যাক মাদার, বাচ্চা খেকো জিন। এই জিন যতদিন গ্রামে থাকবে তোমরা কেউই সুরক্ষিত থাকবে না। এই নাও, একবার হলেও এই তাবিজটা তোমার টিচারকে স্পর্শ করাও, কিন্তু সাবধানে থেকো। এর মধ্যে আমি চেষ্টা করব এই শয়তানকে গ্রাম থেকে ভাগানোর জন্য, কিন্তু আমি এখনো বুঝে উঠতে পারছি না হঠাৎ 30 বছর পর আবার কেন ফিরে এলো। ফ্ল্যাশব্যাক থেকে ঘটনা বর্তমানে ফিরে আসে। আর যেটার ব্যাপারে সবকিছু জেনে গেছে সেটা সে অনেক আগেই বুঝতে পেরেছে। কিন্তু প্রশ্ন হলো, ম্যাডাম মিংসি এগুলো জানলো কি করে? কারণ সেই হচ্ছে দ্য ব্ল্যাক মাদার।
তাই আয়ুর এখন ভয় পাওয়াটাই স্বাভাবিক। নিংসি ভয়ানকভাবে হাসতে হাসতে আয়ুকে বলে, সময় সবারই এসেছে। যেমনটা তোমার বন্ধু সামানের এসেছিল, আদির এসেছে, তোমারটাও খুব শীঘ্রই আসবে। তোমার প্রিয় টিচার মিস উরু তোমায় কতদিন আর বাঁচাবে, একটু অপেক্ষা করো। এই বলে সে আয়ু রুম থেকে বেরিয়ে যায়। অন্যদিকে রহিমের বাড়িতে কার্তাকে বন্দি করে রাখা হয়েছে। বন্দি অবস্থায় থাকা কার্তা স্মৃতিচারণ করতে মনে করে আজ থেকে 30 বছর আগের সেই ঘটনাটা। কি হয়েছিল ওই ঘটনার পর? গভীর রাত জঙ্গলে আঙুল কাটা অবস্থায় কার্তা একা বসে কাঁদছে। ততক্ষণে গ্রামের লোকজন এসে জঙ্গলে ভরে গেছে। সামনেই পড়ে রয়েছে রাজাতের মরদেহ। এরপর থেকে গোটা গ্রামে ছড়িয়ে পড়েছিল এই ভয়াবহ আতঙ্ক। ঘরের মধ্যে কার্তাকে আমিন পাহারা দিচ্ছিল, কিন্তু সে বাথরুমে গেলে এই সুযোগে আয়ু ভিতরে ঢুকে পড়ে। আয়ু এসে বলে, গ্রামের পরিস্থিতি খুবই খারাপ, আদি অনেক বড় বিপদে আছে, একমাত্র আপনিই পারবেন ওকে রক্ষা করতে। তখনই আজান দিলে কার্তা ভয়ে ছটফট করে ওঠে, কারণ ওই দিন বিকেলেও আজান দিয়েছিল, কিন্তু তাতে কিছুই হয়নি, ওর বন্ধুরা তো মারা গেছে। তাই ওই দিনের পর থেকে কার্তার সৃষ্টিকর্তার প্রতি বিশ্বাস উঠে গেছে। কিন্তু আয়ু কার্তাকে সাহস জুগিয়ে বলে, এই কুসংস্কার থেকে বেরিয়ে আসুন। আজান আপনার শত্রু না, সৃষ্টিকর্তাও নয়, একমাত্র সৃষ্টিকর্তাই আপনাদেরকে এই বিপদ থেকে উদ্ধার করতে পারে। মনে সাহস জোগান, আপনাকে পারতে হবে। ওই শয়তান জিনকে এই গ্রাম থেকে চিরতরে বিদায় করতে হবে। কার্তাকে সাহস জুগিয়ে আমিনকে পিছন থেকে মেরে অজ্ঞান করে কার্তার কথা মতো আয়ু যায় আদিকে বাঁচাতে, এবং কার্তা যায় জিনকে ধ্বংস করার উপায় খুঁজতে। আয়ু আদির বাড়িতে গিয়ে দেখে আদি বাড়িতে কোথাও নেই। এদিকে কার্তা ম্যাডাম নিংসির বাড়িতে গিয়ে দেখে আয়নার সামনে জিন তার আসল রূপে বসে আছে। কার্তার উপস্থিতি টের পেয়ে বলে, এই তো সেই ছেলেটি যাকে আমি জীবিত ছেড়ে দিয়েছিলাম। আজও মনে আছে তোমার আঙ্গুলটা কত মিষ্টি ছিল কার্তা। তোমার কি আমার কথা একটু মনে পড়ে না? আচ্ছা, বন্ধু রাজাতের কথা তো মনে পড়ে। কথাটা বলেই নিজের রূপ পাল্টে ওয়াতির রূপ ধারণ করে। এরপর ঘটনা ফ্ল্যাশব্যাকে 30 বছর আগে ফিরে যায়। সেই রাতে ওয়াতির জ্ঞান ফিরে দেখতে পায় জিন হাওয়ায় ভাসছে। এই অবস্থায় সে হাতে ধরে রেখেছে রাজাতের মরদেহ। আসলে জিন কার্তাকে অনেক পছন্দ করে এবং তাকে মানসিকভাবে কষ্ট দিয়ে বাঁচিয়ে রাখতে চায়। এই কারণেই সে কার্তাকে এখন পর্যন্ত মারেনি। কিন্তু কার্তা বুঝতে পেরেছে সে তার সাথে মাইন্ড গেম খেলছে। কার্তা বুঝতে পারে একে শেষ করতে হলে তাকে অন্য কিছু করতে হবে। তাই সে দৌড়ে চলে যায় জঙ্গলের মাঝে সেই পাথরটার কাছে। আর এই পাথরটাই রয়েছে সব কিছুর সূত্রপাত। অন্যদিকে পজেস থাকা আদি ছুটে যায় জঙ্গলে সেই পুকুরটার ধারে, আর তার পিছনে ছুটছে আয়ু। কার্তা সেই পাথরটার আগুন লাগানোর চেষ্টা করলেও কোনো এক অলৌকিক শক্তি তাকে বারবার আটকাচ্ছে। আরেকদিকে জিন তার মায়াবী শক্তি প্রয়োগ করে তার ধারালো নখ দিয়ে আদিকে কাছে টেনে এনে আজীবনের জন্য তার কাছে নিয়ে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে। কিন্তু কার্তা অনেকবার আগুন লাগানোর চেষ্টা করলেও ওয়াতি ও রাজাতের আত্মা বারবার ওকে আটকায়। কিন্তু কিছুক্ষণ পর এরকম হতে দেখে কার্তা বুঝতে পারে তাকে থেমে থাকলে হবে না। কিন্তু বুকে সাহস নিয়ে আল্লাহকে স্মরণ করে কার্তা আগুন ধরিয়ে ছুড়ে দেয় পাথরসমূহ গাছের গুড়িটার দিকে। এরপর সমস্ত চিন্তা দূর করে এক মনে আজান দিতে শুরু করে। তার আজানের ধ্বনি বাতাসের সাথে ছড়িয়ে পড়ে পুরো জঙ্গলের ভেতরে। কমতে থাকে জিনের প্রভাব। আস্তে আস্তে দ্য ব্ল্যাক মাদার জিন আদিকে ছেড়ে দিয়ে উপরে চলে যেতে থাকে। এরপর আদির বাবা ও আয়ু মিলে আদিকে রেস্কিউ করে। আর সেদিনের পর থেকে গ্রামের পরিস্থিতি স্বাভাবিক হয়ে যায়। বাচ্চারাও আগের মতো স্বাচ্ছন্দ্য মতো চলাফেরা করতে পারে। কিন্তু আদেও কি ওই জিন এই গ্রাম থেকে চলে গিয়েছিল? কিন্তু আসলে কি কারণে এই জিন আবার 30 বছর পর ফিরে এলো? এই মুভির দ্বারা যে মেসেজটা দেওয়া হয়েছে সেটা হলো, আল্লাহর প্রতি যাদের বিশ্বাস ও ধর্মের প্রতি ঘৃণা চলে আসবে, মানুষ উল্টো পথে চলা শুরু করবে, তখনই এই জিন আবারও ফিরে আসবে। তো এই ছিল এই পুরো মুভির কাহিনী। তোমাদের কাছে কেমন লাগলো মুভিটা অবশ্যই জানাবে। যদিও এতদিন ভিডিও দিতে পারিনি, কিন্তু চেষ্টা করব আবারও তোমাদের সাথে রেগুলার হওয়ার। ততদিন ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।